ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আজকে আমরা একটা সুন্দর কবিতা পড়ব, সেটা হলো হক রুস্টিং। হক রুস্টিং লিখেছেন একজন বিখ্যাত ব্রিটিশ পোয়েট, যার নাম হচ্ছে এডওয়ার্ড টেড হিউজেস। এডওয়ার্ড টেড হিউজেসের কথা কিন্তু আমরা আগে আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে পড়ে এসেছি, ক্লাস 10-এ একটা সুন্দর কবিতা আমরা পড়েছি, যার নাম হলো মাই ওন ট্রু ফ্যামিলি। এই মাই ওন ট্রু ফ্যামিলিতে আমরা নিশ্চয়ই দেখেছি যে কবি একটা সুন্দর রিলেশনশিপ বুঝিয়েছেন বিটুইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিউম্যান এক্সিস্টেন্স, অর্থাৎ আমাদের এই যে যে প্রাকৃতিক যে জগৎ, তার সাথে আমাদের মানুষের যে একসাথে সহাবস্থানের যে ব্যাপারটা, সেটা কিন্তু অবশ্যই করে আমরা ওখানে পেয়েছি। তো হক রুস্টিংয়েও তাহলে আমরা এই ধরনের থিমই নিশ্চয়ই পাবো। তবে এর থিমটা বারবার আমাদের এডওয়ার্ড টেড হিউজেস বোঝানোর চেষ্টা করেছেন যে নেচার যেমন শান্ত, বা ন্যাচারাল থিংস, ন্যাচারাল অবজেক্ট যেমন শান্ত স্নিগ্ধ হতে পারে, তেমনি মাঝে মাঝে তার কিন্তু আমরা ভায়োলেন্ট রূপও দেখতে পাই। তো এখানে তার একটা সুন্দর প্রতিচ্ছবি আমরা খুঁজে পাবো। এখানে এই যে কবিতার মধ্য দিয়ে, হক রোস্টিং কবিতার মধ্য দিয়ে কবি এক্সপ্লোর করেছেন যে থিমগুলো, সেগুলো হচ্ছে পাওয়ার, অ্যারোগ্যান্স, ন্যাচারাল অর্ডার অ্যান্ড দ্য ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স। ওকে, এই হক রোস্টিং কবিতাটা কিন্তু একটা ড্রামাটিক মোনোলগে লেখা, ড্রামাটিক মোনোলগ, ঠিক আছে? এটাকে অবশ্যই পয়েন্ট আউট করে নিতে হবে, কারণ এখানে হক নিজেই কিন্তু কথা বলেছে একটা নাটকীয়ভাবে, এবং তাই এটাকে বলা হচ্ছে একটা ড্রামাটিক মোনোলগ। এবার আমরা কবিতাতে যাওয়ার আগে একটা জিনিস একটু আমাদের মনে রাখতে হবে যে হক কথাটার অর্থ কী। হক কথাটার অর্থ কিন্তু ফ্যালকন, ফ্যালকন অর্থাৎ বাজ পাখি। এবারে হক রুস্টিং অর্থাৎ বাজ পাখি যখন বসে আছে কোনো একটা জায়গায়, রুস্ট মানে অ্যাকচুয়াল বিশ্রাম নেওয়া, রুস্ট করা যেটাকে বলা হয়, কিন্তু এখানে সে বসে বসে বিশ্রাম কিন্তু নিচ্ছে না, তার বিশ্রামের মধ্যেও তার অ্যারোগ্যান্সকে ফুটিয়ে তুলেছে এই কবিতার মধ্য দিয়ে। চলো আমরা কবিতাটা পড়ে নিই। কী বলছে? আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। তাহলে এই আই কথাটা মানে বুঝতেই পারছো, অবশ্যই করে হককে ইন্ডিকেশন করা হচ্ছে। তাই বলছে আই সিট, আমি বসে থাকি, ইন দ্য টপ অফ দ্য উড, অর্থাৎ একেবারে জঙ্গলের মাথায়। উড মানে কিন্তু এখানে অবশ্যই করে জঙ্গলের কথা বলা হয়েছে। আর আমরা প্রায় সবাই জানি যে বাজ পাখি সবচেয়ে যে উঁচু গাছটা থাকে তার একেবারে মাথায় বসে থাকে। বাজ পাখি হচ্ছে, আমরা এটাও জানি যে খাদ্য শৃঙ্খলের একেবারে ওপরের যে জায়গাটা থাকে সেখানে অবস্থান করে থাকে, এবং সেটা বোঝানো হয়েছে যে খাদ্য শৃঙ্খলের একেবারে টপ পজিশনে থাকে বাজ পাখি। তাই বলছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, অর্থাৎ আমি বসি কোথায়? ইন দ্য টপ, একেবারে ওপরে, অফ দ্য উড, ওই জঙ্গলের, তার মানে হচ্ছে হায়েস্ট পয়েন্ট অফ দ্য ফরেস্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। বলছে মাই আইস ক্লোজ, আমার চোখ দুটো হয়তো আমি বন্ধ করে রাখি। ইনঅ্যাকশান, আমি হয়তো কোনো কাজ করি না, কোনো জিনিস নাড়াই না, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গে নড়াচড়া করি না, ইনঅ্যাকশান অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকি। কিন্তু তাই বলে কোনো নো ফলসিফাইং ড্রিম, আমি কিন্তু কোনো রকম কোনো মিথ্যে স্বপ্ন আমি দেখছি না। বিটুইন মাই হুকড হেড, কিসের মধ্য দিয়ে? আমার এই হুকড হেড, হুকড মানে অ্যাকচুয়াল হুক কোনটাকে বলি, যে বাঁকা একটা জিনিসটাকে। তো হুকড হেড মানে এখানে কিন্তু বাঁকানো মাথা না বলে বাঁকানো চঞ্চুকে বলাই ভালো। তার যে ঠোঁট, তার যে চঞ্চু, যে বিকটা, সেটা কিন্তু অবশ্যই করে বাঁকানো থাকে, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। অ্যান্ড হুকড ফিট, এবং তার যে পায়ের যে নখগুলো সেগুলোও কিন্তু বাঁকানো অবস্থায় থাকে। তাই বলছে বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, আমার এই বাঁকানো মাথা আর আমার এই বাঁকানো নোকের মাঝখানে আমার যে মাথাটা আমি রেখেছি, আমি কিন্তু সেখানে আমি কোনো মিথ্যে স্বপ্নকে দেখছি না। অর ইন স্লিপ, অথবা আমি যখন ঘুমাই না, আমার ঘুমের মধ্যেও, মানে ইভেন ইন স্লিপ, আমার ঘুমের মধ্যেও কিন্তু রিহার্স, আমি কি করি? আমি পুনরায় চর্চা করি, আমি মহড়া করি পারফেক্ট কিলস, কি করে আমি সঠিকভাবে হত্যা করব, অ্যান্ড ইট, সঠিকভাবে খাবো। ক্লিয়ার? তাহলে আবার আমি পড়ছি, আর একবার একটু দেখে নাও। আই সিট, আমি বসে থাকি, ইন দ্য টপ অফ দ্য উড, জঙ্গলের একেবারে মাথায়। মাই আইজ ক্লোজ, আমার চোখ দুটো হয়তো বন্ধ থাকে। ইনঅ্যাকশন, আমি নিষ্ক্রিয় অবস্থায় থাকি। কিন্তু নো ফলসিফাইং ড্রিম, আমি কিন্তু কোনো মিথ্যে স্বপ্ন দেখি না। বিটুইন মাই হুকড হেড, আমার এই বাঁকানো চঞ্চু, অ্যান্ড হুকড ফিট, এই বাঁকানো নখের মাঝখানে। অর ইন স্লিপ, আমি যদি ঘুমাইও,
সেই ঘুমের মধ্যেও কিন্তু আমি কি করি, আমি হচ্ছে মহড়া করি, পারফেক্ট কিলস কী করে আমি সঠিকভাবে হত্যা করব, অ্যান্ড ইট কী করে আমি হত্যা করার পরে খাবো। চলে আসি নেক্সট প্যারাতে, বলছে দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। কনভিনিয়েন্স দ্যাট মিন্স বেনিফিট, অর্থাৎ আমার কিছুটা সুযোগ সুবিধা আছে অফ দ্য হাই ট্রিজ, এই উঁচু গাছগুলোর জন্য। তার মানে উঁচু গাছগুলোই আমার কিছু সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছে। তার সাথে আছে দ্য ইয়ার্স বুয়ন্সি। বুয়ন্সি কথাটার অর্থ লিখে নিতে পারো ফ্লোটিং, অর্থাৎ বাতাসের ভাসমানতা, অ্যান্ড দ্য সানস রেজ, তার সাথে সূর্যের রশ্মি, অর্থাৎ বাতাস আমাকে ভাসতে সাহায্য করে, আর সূর্যের রশ্মি আমাকে কি করে, সূর্যের রশ্মি আমার কিন্তু সমস্ত অবজেক্টগুলোকে দেখতে সাহায্য করে ওই উঁচু গাছের ওপর দিয়ে। তাই বলছে এগুলো আর অফ অ্যাডভান্টেজ টু মি, এগুলোই আমার কাছে সুযোগ সুবিধা। অ্যান্ড আর দ্য আর্থ ফেস, আর পৃথিবীও তার মুখটা আপওয়ার্ড, ওপরের দিকে করে থাকে ফর মাই ইন্সপেকশান, আমি যাতে কী করি, আমি যাতে ভালো করে পর্যবেক্ষণ করতে পারি। তাহলে সেকেন্ড প্যারাতে আমরা কী পড়লাম? সেকেন্ড প্যারাতে পড়লাম একটা বাজ পাখিকে সাহায্য করে কারা, বাজ পাখির যে অ্যারোগ্যান্ট তৈরি হয়েছে, যে পাওয়ার তৈরি হয়েছে, তার জন্য কিন্তু দায়ী কারা কারা। এই যে আবার আমি প্যারাটা পড়ছি, ভালো করে দেখে নাও কি বলছে। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, অর্থাৎ উঁচু গাছে থাকার জন্য আমার যে একটা বেনিফিট আছে, দ্য ইয়ার্স বুয়ন্সি, তার সাথে বাতাসের ভাসমানতা, অর্থাৎ বাতাস আমাকে ভাসতে সাহায্য করে, অ্যান্ড দ্য সানস রেজ, আর সেই সাথে সূর্যের রশ্মিগুলো আর অফ অ্যাডভান্টেজ টু মি, এগুলোই আমার কাছে একটা সুবিধা, একটা সুযোগ সুবিধা। হ্যাঁ, অ্যান্ড দ্য আর্থ ফেস, আর পৃথিবীর মুখটাও আপওয়ার্ড, ওপরের দিকে করে রেখেছে ফর মাই ইন্সপেকশন, আমি যাতে ভালো করে পুরো পৃথিবীটাকে পর্যবেক্ষণ করতে পারি। নেক্সট প্যারা কী বলছে দেখো, বলছে মাই ফিট আর লকড, আমার পাগুলো আটকে থাকে আপন দ্য রাব বার্গ, ওই এবড়ো খেবড়ো গাছের ছালের সাথে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশান, কিন্তু এই যে আমার এই যে দেহটা না, এটা তৈরি করতে পুরো সৃষ্টিটাকে লেগেছিল। ক্রিয়েশান দ্যাট মিন্স ডিভাইন ক্রিয়েশান, অর্থাৎ পুরো সৃষ্টিটাকে লেগেছিল। এই কারণে এখানে কিন্তু অবশ্যই করে বলা হচ্ছে যে দেখো 6 নম্বরে তোমাদের বই দেওয়া আছে, দ্য হক ক্লেমস দ্যাট দ্য এন্টায়ার ইউনিভার্স ওয়ার্ক টু ক্রিয়েট ইট, অর্থাৎ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে লেগেছিল এই বাজ পাখিটাকে তৈরি করতে। অর্থাৎ বাজ পাখি নিজেই বলতে চেয়েছে যে আমাকে তৈরি করতে পুরো সৃষ্টিকর্তার পুরো সৃষ্টিকে লেগেছিল। টু প্রডিউস মাই ফুড, কী তৈরি করার জন্য, আমার এই পাগুলো, মাই ইচ ফিদার, আমার প্রত্যেকটা পালক। আর নাও এখন আই হোল্ড ক্রিয়েশান ইন মাই ফুট, আর আমি পুরো সৃষ্টিটাকে রেখেছি কোথায়, ইন মাই ফুট, অর্থাৎ আমার পায়ের তলায়। দ্যাট মিন্স দ্য হক সাজেস্ট দ্যাট ইট নাও কন্ট্রোলস দ্য ওয়ার্ল্ড ইমপ্লাইং অ্যাবসোলিউট পাওয়ার, অর্থাৎ বাজ পাখি বলতে চেয়েছে যে আমাকে তৈরি করতে, আমার প্রত্যেকটা এই যে পালককে, আমার এই পা দুটোকে তৈরি করতে সৃষ্টিকর্তার পুরো সৃষ্টিটাকে লেগেছিল। আর এখন আমি সেই সৃষ্টিকে, অর্থাৎ পুরো পৃথিবীকে আমি আমার পায়ের তলায় রাখি। অর্থাৎ এখানে অবশ্যই করে তার প্রাইড অ্যারোগ্যান্সের কথা তুলে ধরা হয়েছে। তাই আবার একবার প্যারাটা দেখে নাও কি বলছে, মাই ফিট আর লকড, আমার পাগুলো সবসময় আঁকড়ানো অবস্থায় থাকে, আমি আঁকড়ে রাখি আমার পা দুটোকে নিয়ে আপন দা রাব বার্গ, ওই অসমান এবড়ো খেবড়ো গাছের ছালের সাথে আমার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। কেন? কারণ ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশান, কারণ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড লেগেছিল আমাকে তৈরি করতে। টু প্রডিউস মাই ফুড, অর্থাৎ আমার পা দুটোকে তৈরি করতে, মাই ইচ ফিদার, আমার প্রত্যেকটা পালক তৈরি করতে। নাও, আর এখন আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড, পুরো সৃষ্টিটাকে আমি আমার পায়ের তলায় করে রেখেছি। তাহলে অবশ্যই করে বাজ পাখির এখানে সত্যি একটা প্রাইডের কথা তুলে ধরা হয়েছে, তাই তো? সে তার নিজের সৃষ্টিকর্তাকে ভুলে গেছে, পুরো যে সৃষ্টিটা লেগেছিল, হ্যাঁ, সেটাকে সে ভুলে সেই তার যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এখন তার নিজের পায়ের তলায় রাখতে চায়। নেক্সট প্যারাতে কী বলছে দেখো, অর ফ্লাই আপ, আমি যখন ওপরে উড়ি না, অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, আমি যখন ধীরে ধীরে ঘুরি। দেখবে বাজ পাখি ওরা কিন্তু ওপরে বা চিল জাতীয় যেসব পাখিগুলো আছে তারা দেখবে ওপরে ঘুরে 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 ওঠে বা ঘুরে ঘুরে নামে। তাই বলছে অর ফ্লাই আপ, অর্থাৎ আমি ওপরের দিকে উঠি, অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, ধীরে ধীরে কী করি, ঘুরি। আই কিল, আমি হত্যা করি, হোয়ার আই প্লিজ, যখন আমার খুশি, বিকজ ইট ইজ অল মাইন, কারণ এগুলো আমার সব। দ্যার ইজ নো সফিস্ট্রি, সফিস্ট্রি হচ্ছে ডিসিপটিভ যে রিজনিং,
ডিসিপ্টিভ যে ম্যানার সেটাকে বলা হয় সফিস্ট্রি, অর্থাৎ আমার মধ্যে কোনো ছলনা, কোনো চতুরতা আমার মধ্যে নেই। ইন মাই বডি, আমার দেহের মধ্যে। মাই ম্যানার্স আর, আমার আচার আচরণ তো এরকমই, টিয়ারিং অফ হেড, অর্থাৎ মাথাগুলোকে ধর থেকে ছিঁড়ে নেওয়া। অর্থাৎ এখানেও অবশ্যই বাজ পাখির সেই অ্যারোগ্যান্সের কথা বা ব্রুটালিটি অফ এক্সিস্ট্যান্স, অর্থাৎ তার যে নিষ্ঠুরতার কথা কিন্তু এখানে তুলে ধরেছেন কবি টেড হিউজেস। অর্থাৎ কী বলছে আরেকবার দেখি। অর ফ্লাই আপ, আমি তাহলে ওপরের দিকে উঠি, অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, ধীরে ধীরে আমি ঘুরতে থাকি, ঘুরে 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 আমি উঠতে থাকি। আই কিল, আর আমি কি করি, সেই উঠতে উঠতে আমি হত্যা করি, হোয়ার আই প্লিজ, যখন আমার খুশি, বিকজ ইট ইজ অল মাইন, কারণ এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবই তো আমার। তাই যখন আমার যাকে খুশি আমি তাকে হত্যা করি। দ্যার ইজ নো সফিস্ট্রি, না না, আমার মধ্যে কোনো ছলনা চতুরতা এসব কিছুই নেই ইন মাই বডি, আমার দেহের মধ্যে, যে আমি তোমাকে ছলনা করে চতুরতার সাথে তোমাকে এই গাছের তলায় নিয়ে গিয়ে তোমাকে হত্যা করব, হ্যাঁ, কিংবা পুকুরে ডুবিয়ে মারবো, এরকম কোনো ব্যাপার নেই। আমার দেহের মধ্যে কোনো ছলনা চতুরতা নেই। তাই বাজ পাখি বলতে চেয়েছে মাই ম্যানার্স আর, আমার আচার আচরণ তো এই হলো এরকমই, টিয়ারিং অফ হেড, মাথাটাকে ছিঁড়ে নেওয়া। নেক্সট কি বলছে দেখো, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুর পরোয়ানা। তাহলে মৃত্যুর পরোয়ানা ফর দ্য ওয়ান, তার জন্য, প্যাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট, অর্থাৎ আমার রাস্তায়, আমার ওড়ার রাস্তায় যে সরাসরি আসে মৃত্যুর পরোয়ানা, আমি তার জন্য নিয়ে যাই। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, একেবারে সেই জীবন্ত যে প্রাণীটা যে আমার সামনে উড়ে উড়ে আসে, থ্রু দ্য বোনস, তার আমি একবারে হাড় ভেদ করে আমি চলে যেতে পারি। অর্থাৎ আমি মৃত্যুর পরোয়ানা তার জন্য আমি নিয়ে যাব যে আমার রাস্তায় রুখে দাঁড়াবে। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, কোনো রকম কোনো তর্ক, কোনো যুক্তি, অ্যাসার্ট দ্যাট মিনস টু স্টেট, অর্থাৎ কোনো রকম কোনো যুক্তি তর্ক আমার এই রাইট, আমার অধিকারকে কিন্তু বন্ধ করতে পারবে না, অর্থাৎ আমার অধিকার নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না। তাহলে এখানেও তাই, এখানেও তার একটা অহংকারের, তার নিষ্ঠুরতার কথা আমরা পেয়েছি। প্যারাটা আবার দেখি, চলো কি বলছে, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর পরোয়ানা ফর দ্য ওয়ান, সে তার জন্য আমি নিয়ে যাই যে আমার প্যাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট, যে আমার ওড়ার রাস্তায় সরাসরি এসে পড়ে। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, আমি একেবারে তার হাড় ভেদ করে আমি চলে যাই সেই জীবন্ত প্রাণীটার। তাই নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, তাই কোনো রকম যুক্তি, কোনো তর্ক, সেগুলো কিন্তু আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্যকে আমি আমার পেছনেও ফেলে রাখতে পারি। অর্থাৎ বাজ পাখির এত বড় পাখনা, এত বড় তার শরীর, সে যদি একটু উঁচু থেকে ওড়ে, তার কথা অনুযায়ী সে কিন্তু সূর্যকেও পেছনে ফেলে রাখতে পারে। তাই বলছে দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য তো আমার পেছনে। নাথিং হ্যাজ চেঞ্জড, কোনো কিছুই পরিবর্তন হয়নি, সিন্স আই বিগ্যান, যখন থেকে আমি এই আমার নিষ্ঠুরতা, বর্বরতা, আমার এই শিকার, আমার এই অভ্যাস আমি শুরু করেছি, যখন থেকে আমি এই পৃথিবীতে আমার পথ চলা শুরু করেছি, তখন থেকে সূর্য বরাবরই আমার পেছনে থাকে, আমি বরাবরই সেই স্বীকার করছি। তাই বলছে যে নাথিং হ্যাজ চেঞ্জ, কোনো কিছুই পরিবর্তন হয়নি, সিন্স, যখন থেকে আই বিগ্যান, আমি শুরু করেছি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আর আমার চোখও কোনো রকম কোনো পরিবর্তনকে অনুমতি দেয়নি। অর্থাৎ যদি কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে আমি কিন্তু কখনোই হতে দেব না, আমার চোখ কিন্তু সেটা পারমিট করেনি। অর্থাৎ এখানে আবারও তার সেই অ্যারোগ্যান্সের কথা তুলে ধরা হচ্ছে। অর্থাৎ আমি যদি কেউ পরিবর্তনের চেষ্টা করেছে, আমি তাকে একদম পুরো হত্যা করে দিয়েছি, মৃত্যুর পরোয়ানা আমি তার জন্য লিখে নিয়েছি, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। তাই বলছে মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, অর্থাৎ আমার চোখ কিন্তু কোনো পরিবর্তনকে পারমিট করেনি, কোনো পরিবর্তনকে সে হতে দেবে না। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি এরকমভাবেই, আই এম গোয়িং টু কিপ থিংস, সমস্ত জিনিসগুলোকে রাখতে চাই লাইক দিস, এরকমভাবে আমার পায়ের তলায়। দ্যাট মিনস লাইক দিস কথাটা দেখো এখানে লেখাই আছে 13 নম্বরে, একদম লাস্ট, ফাইনাল ডিক্লারেশন অফ অ্যাবসোলিউট পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ বাজ পাখি সব কিছুকে নিজের কন্ট্রোলের মধ্যে, নিজের অধিকারের মধ্যে, নিজের ক্ষমতার মধ্যে সে সবাইকে চালনা করতে চায়। তাই বলছে দ্য সান ইজ বিহাইন্ড মি, অর্থাৎ সূর্য আমার পেছনে, আমি সূর্যের সামনে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান
কোনো কিছুই পরিবর্তন হয়নি যখন থেকে আমি আমার এই শিকার শুরু করেছিলাম, আমার এই যাত্রা শুরু করেছিলাম, আমার এই অধিকার আমি শুরু করেছিলাম। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। আমার চোখও কিন্তু কোনো পরিবর্তনকে হতে দেয়নি। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। অর্থাৎ আমি এভাবেই সমস্ত জিনিসগুলোকে আমি আমার নিজের কন্ট্রোলের মধ্যে রাখি। তাহলে আমরা এই কবিতার মধ্য দিয়ে টেড হিউজেস এই যে ন্যাচারাল ওয়ার্ল্ড আর হিউম্যান এক্সিস্টেন্স, এই দুটোর মধ্যে কিন্তু এখানে অবশ্যই করে একটা তিনি মিলকে তুলে ধরেছেন। অর্থাৎ আমরা হিউম্যানরাও মাঝে মাঝে ক্ষমতায় আসলে আমরা সেই ক্ষমতার অপব্যবহার করতে থাকি। হ্যাঁ, কিছু কিছু সময় হয়তো সেই ক্ষমতার অপব্যবহার হয়তো আমাদের কাজেও লাগে, তবে বেশিরভাগ সময়ে আমরা কিন্তু আমাদের অ্যারোগ্যান্স, আমরা প্রাইড নিয়ে থাকি যদি আমরা বিশাল কোনো বড় ক্ষমতার মধ্যে যাই। তো এখানে ন্যাচারাল যে সমস্ত ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত ন্যাচারাল ক্রিয়েচার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কবি সেই একই কথাই তুলে ধরেছেন যে এখানে বাজ পাখি যদি পাখিদের থেকে সবচেয়ে উপরে হয়, খাদ্য শৃঙ্খলের যেহেতু সে সবচেয়ে উপরে, তাই তার মধ্যে একটা দাম্ভিকতা, একটা ঔদ্ধত্য কিন্তু এখানে কাজ করেছে। তাই অবশ্যই এটা দরকারও আছে যে কিছু কিছু ক্ষেত্রে যে যারা একেবারে ওপরে থাকে সেই ওপরের সেই জায়গাটা থেকে মাঝে মাঝে কিছু নিচের কিছু জিনিসটাকে যদি সে দখল না করে, হত্যা যদি না করে, তাহলে প্রকৃতিও তার ভারসাম্য হারায়। সেদিক থেকে ঠিক থাকলেও, মানে আমরা যদি বায়োলজিক্যালি ভাবি, সেদিক থেকে ঠিক থাকলেও কিন্তু তার এই যে দাম্ভিকতা, তার যে ঔদ্ধত্য, সেটা কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে এই কবিতার মধ্য দিয়ে। ওকে, তাহলে ভালো করে কবিতাটাকে আবার রিভাইজ করতে হবে এবং কবিতাটা খুব লাইন বাই লাইন যদি আমরা খুব সুন্দর করে পড়তে থাকি তাহলে কিন্তু কোশ্চেন অ্যান্সার অ্যাটেন্ড করা আমাদের এক্সামের জন্য খুবই সুবিধার হবে। ওকে, আর তার সাথে যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে সেই ওয়ার্ড মিনিংগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে পরীক্ষা দাও। ওকে, থ্যাংক ইউ।